এবারের বিষয় হচ্ছে মানি ম্যানেজমেন্ট এবং সাইকোলজি। তো দুইটাই থিওরিক্যাল বিষয়, খুব গুরুত্বপূর্ণ। আপনি এই বিষয়গুলো একটু শুনেন আমি কি কি কথা বলি। এখানে প্র্যাকটিক্যালি কাজের কিছু নাই, কিন্তু আপনাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। বিশেষ করে সাইকোলজির একটা বিষয় আছে যে আপনি যদি এখানে ট্রেড করতে এসে, বিশেষ করে রিয়েল ট্রেডিং এর সময়, কিন্তু যেহেতু এখানে নিজের একটা টাকার ব্যাপার-স্যাপার থাকে, তো নিজের মধ্যে একটা এক্সাইটমেন্ট বা উত্তেজনা থাকে। তো এই জিনিসটা আসলে নিজেকে কন্ট্রোলে রাখতে হবে। আর মানি ম্যানেজমেন্টের নাম তো এর আগে অনেকবার শুনেছেন, হয়তো অনেক ভিডিও দেখেছেন বা ইন ফিউচারে এটা নিয়ে আরও শুনবেন। তো মানি ম্যানেজমেন্টের বিভিন্ন সিস্টেম আছে। আমি এখানে একদম মূল যে বিষয়টা, আসলে মানি ম্যানেজমেন্টটা কী বা কীভাবে করা লাগে, এই জিনিসটাই তুলে ধরবো। এরপর আপনি এটা নিয়ে যখন আরও কাজ করবেন বা প্র্যাকটিস করবেন, তখন নিজের মধ্যে, বিশেষ করে যখন একটা এক্সপিরিয়েন্স চলে আসবে কিছুদিন ট্রেড করলে, তখন এটা এমনিতেই নিজে বুঝে যাবেন এবং মানি ম্যানেজমেন্ট কতটুকু গুরুত্বপূর্ণ সেটাও আপনি ভালোভাবে বুঝবেন। তো মানি ম্যানেজমেন্ট জিনিসটা হচ্ছে যে এইখানে মানে ফরেক্সে কনসিস্টেন্স প্রফিট করার একদম সবচেয়ে প্রধান উপকরণ হচ্ছে মানি ম্যানেজমেন্ট। এটা ছাড়া কিন্তু এখানে রেগুলার প্রফিট করা যাবে না। হয়তো কম হবে, কিন্তু রেগুলার থাকতে হলে আপনাকে মানি ম্যানেজমেন্টটা ধরে রাখতে হবে। বিশেষ করে নিজের যে মূলধন, এখানে যে ইনভেস্টটা করবেন, সেটাকে সুরক্ষা দেওয়ার জন্য কিন্তু মানি ম্যানেজমেন্ট আপনাকে অবশ্যই ফলো করতে হবে। তো কিভাবে করবেন বা কী করা লাগে, এটা আস্তে আস্তে দেখাবো। আগে থিওরিগুলো একটু দেখে নেন। এখন ফরেক্সকে আপনি একটা টাকা তৈরির মেশিনের সাথে তুলনা করতে পারেন। হ্যাঁ, অনেকটা এইরকমই। কিন্তু সেই মেশিনটা আপনাকে কিন্তু ভালোভাবে চালাতে হবে। যেমন মনে করেন, প্রত্যেকটা দেশে সরকারের কাছে কিন্তু টাকা তৈরির মেশিন থাকে। কিন্তু সরকার তো চাইলে ইচ্ছামতো সেখানে টাকা তৈরি করে দেশের যে টাকার অভাব বা মানুষের যে অভাব, সেটা দূর করে দিতে পারে। কিন্তু আসলে এটা সম্ভব না। সম্ভব না এই কারণে যে এখানে অর্থ ব্যবস্থাপনা মানে মানি ম্যানেজমেন্টের একটা বিষয় আছে। যেমন সরকারের কাছে যদি মেশিন আছে কিন্তু অতিরিক্ত টাকা তৈরি করে, তাহলে দেখা যাবে যে মুদ্রাস্ফীতি হয়ে যাবে। হ্যাঁ, ৫ টাকার চায়ের কাপ ৫০ টাকা হয়ে যাবে। মানি ব্যাগের বদলে ব্যাগ বা বস্তায় করে টাকা নিয়ে চলা লাগবে। মানে ওভারঅল দেশের অর্থনীতি ডাউন হয়ে যাবে যদি সেই মেশিন দিয়ে অতিরিক্ত টাকা তৈরি হয়। সো একইভাবে আপনি এখানে ফরেক্সে যেহেতু ইনভেস্ট করবেন, আপনার একটা মূলধন থাকবে, সেইটা এখানে মেনটেন করে সেইটার অনুপাতে এখান থেকে আপনাকে কিন্তু মানি মেক করতে হবে, মানে প্রফিট নিতে হবে। তাহলে কিন্তু আপনি এখানে টিকে থাকতে পারবেন। অথবা হয়তো আপনার সাময়িক একটা সাকসেস আসতে পারে, একটা লাভ হবে, কিন্তু ওভারঅল যে কোনো সময় আপনার মূলধন সহ লাভ সহ সব কিছুই আপনার ধ্বংস হয়ে যেতে পারে। সো এজন্য মানি ম্যানেজমেন্ট জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এখন মানি ম্যানেজমেন্ট আপনার খুব বেশি মানে ডেডিকেটেডভাবে, একদম আন্তরিকতার সহিত এটা খুব ভালোভাবে হিসাব করে ইউজ করতে হবে। মানে আপনার ব্যালেন্স অনুযায়ী আপনি এখানে কিভাবে প্রফিট করবেন, কত লস নেবেন, কত প্রফিট আসবে, এই জিনিসগুলা যদি আপনি ব্রেক করেন, তাহলে হঠাৎ করে কিন্তু আপনার অ্যাকাউন্টে বড় ধরনের লস হয়ে যাবে। বিশাল একটা একদিন আপনার দেখবেন অনেক অ্যাকাউন্টও ওয়াশ হয়ে যেতে পারে, মানে অ্যাকাউন্ট জিরো হয়ে যেতে পারে। তো আপনি যে কোনো ধরনের স্ট্র্যাটেজি তৈরি করেন না কেন, আপনার কিন্তু সেটার সাথে মানি ম্যানেজমেন্ট জিনিসটাকে বিবেচনায় রাখতে হবে। হ্যাঁ, এরপর আরও একটা বিষয় হলো, ফরেক্সে কিন্তু 100% শিওর কোনো ট্রেড নাই। হ্যাঁ, আপনার অ্যাকুরেসি থাকতে পারে যে 90%, 80%, 95%, কিন্তু এটা যে একদম আপনার প্রফিটে যাবে এর কোনো গ্যারান্টি নেই। হঠাৎ করে এটা বিভিন্ন নিউজ টিউজের কারণে বা কোনো দেশে একটা যুদ্ধ লেগে এলো, তখন ওই কারেন্সিটা হঠাৎ করে ডাউন করে যেতে পারে। তো আপনি যদি মানি ম্যানেজমেন্টটা ঠিক রাখেন, তাহলে ওই হঠাৎ করে কোনো ধরনের একটা বড় ঝড় থেকে কিন্তু আপনার অ্যাকাউন্টকে এইটা সুরক্ষা দিবে, মানে এটাকে প্রোটেক্ট করবে। এরপর আরও একটা বিষয় হলো যে ফরেক্সে কিন্তু আপনার একটা টার্গেট থাকতে হবে। হ্যাঁ, আপনার যে টার্গেট যত কম থাকে, অর্থাৎ আপনার এখানে বেশি প্রফিট করা আছে, অল্প যদি টার্গেট থাকে, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট তত বেশি সুরক্ষিত থাকবে। কারণ বেশি প্রফিট করতে গেলে আপনি রিস্ক নেবেন, বেশি ভলিউম দিবেন, এইগুলা বেশি দিবেন, দেখা যাবে অ্যাকাউন্টের উপর একটা প্রেশার আছে। হ্যাঁ, একটা কথা আছে যে চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন। তো বেশি টার্গেট নিয়ে গেলে হয়তো 2, 4, 5 দিন আপনার, বা সপ্তাহে, মাসে 4 সপ্তাহের মধ্যে 3 সপ্তাহে আপনার প্রফিটে আসবে, কিন্তু এই যে অ্যাকাউন্টের উপর একটা প্রেশার থাকবে, 1 সপ্তাহ যদি আপনার এগেইনস্টে যায়, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টের উপর একটা প্রেশার পড়বে, এটা লস মাইনাস হয়ে ইকুইটি অনেক কমে যেতে পারে। সো সেজন্য আপনার টার্গেট যদি কম থাকে, তখন আপনার প্রেশারও কম থাকবে, রিস্কও কম থাকবে, এবং আপনার অ্যাকাউন্ট মূলটা কিন্তু আপনার সুরক্ষিত থাকবে। তো এখানে যেহেতু একটা বিজনেস করতে আসছেন, তো আপনার উচিত আগে মূলটা বাঁচাবেন, এরপর এখান থেকে যা প্রফিট হয়, এটা এমন কোনো কষ্টের কাজ না, জাস্ট এই বিষয়গুলা মেনটেন রাখবেন।
এরপর এখানে আপনি কত টার্গেট রাখবেন, সাধারণত মাস শেষে 10%ই এনাফ। আপনি এখানে সর্বোচ্চ 20% পর্যন্ত টার্গেট রাখতে পারেন। এর চেয়ে বেশি গেলেই কিন্তু আস্তে আস্তে কিন্তু আপনি কিন্তু ওভার করতেছেন, ওভার ট্রেডিং করবেন, রিস্ক বেশি নেবেন, এইটা আপনার জন্য ক্ষতি, যেটা আপনি যখন কাজ করবেন এক্সপিরিয়েন্স হলে সেটা এমনিতেই বুঝতে পারবেন। এরপর আপনার যদি কোনো টার্গেট থাকে যে হ্যাঁ এইটা আমার একদিনে বা এক সপ্তাহে যত ইনভেস্ট করছি সেটা ডাবল করে নিব, হ্যাঁ সেটা করতে পারেন, সেটারও সুযোগ আছে। ফরেক্স কিন্তু একটা সম্ভাবনাময় জায়গা, এখানে সম্ভব অসম্ভব নেই। কিন্তু আসলে তখন আপনি আর ট্রেডিং করবেন না, তখন এটা আপনি জুয়া খেলে ফেলবেন। যখন আপনার টার্গেট থাকবে এক সপ্তাহের মধ্যে বা এক মাসের মধ্যে যা ইনভেস্ট করছি তার চেয়ে দ্বিগুণ বা তিনগুণ করে ফেলবো, তখন যখন আপনি গ্যাম্বলিং করবেন হয়তো এটা করে নিতে পারেন, কিন্তু যতটুকু ডাবল করার সম্ভাবনা আছে, দ্বিগুণ তিনগুণ করার সম্ভাবনা আছে, হঠাৎ করে এটা জিরো হয়ে যাওয়ারও আরও বড় সম্ভাবনা আছে। সো এই জিনিসটা মাথায় রাখবেন এবং সেইটা একটু বুঝে শুনে করা লাগবে। এরপর আরও একটা বিষয় হলো, এইখানে কিন্তু মেইনলি আমরা কারেন্সি নিয়ে কাজ করি, যেমন ডলার, পাউন্ড, ইউরো এগুলা। তবে এখানে আপনার গোল্ড নামক কিছু একটা মেটাল আছে, গোল্ড আছে, সিলভার আছে, এরপর অয়েল আছে, আবার ক্রিপ্টোকারেন্সি আছে। তো সেগুলা কিন্তু কারেন্সির বাইরে, হ্যাঁ সেগুলায় কাজ করার জন্য অনেক বেশি এক্সপিরিয়েন্স লাগে, এক্সপার্ট হওয়া লাগে। হ্যাঁ আপনি যদি সেগুলাতে কাজ করতে যান, আপনার হয়তো কয়েকশো ডলার আছে, আপনি সেগুলাতে কাজ করতে গেলেন, দেখবেন হঠাৎ করে এখানে অনেক ধরনের একটা লস হয়ে আপনার অ্যাকাউন্ট অনেক ক্ষতি হয়ে যেতে পারে, যেটা পরবর্তীতে আবার রিকভার করা আপনার জন্য অনেক টাফ হয়ে যাবে। একবার লস করলে সেটা রিকভার করা অনেক টাফ হয়ে যায়। তো গোল্ডে বা ক্রিপ্টোকারেন্সিতে সেই লেভেলের এক্সপার্ট এবং ভালো একটা এক্সপিরিয়েন্স না আসার আগ পর্যন্ত সেগুলাতে ট্রেডিং করতে, মানে চার্টই ওপেন করবেন না, করার প্রয়োজন নাই। আর বেশি করলে সেটা ডেমোতে করবেন। রিয়েলে আপনি যদি নতুন অবস্থায় এক্সপিরিয়েন্স তেমন না থাকে তাহলে এগুলাতে কাজ করবেন না। কারণ গোল্ড এবং ক্রিপ্টোকারেন্সিতে কাজ করার জন্য আলাদা ট্রেডারই থাকে, যারা শুধু ওইগুলাতেই কাজ করে, তার কারেন্সিতে কাজ করেন এবং তাদের ওইটা সম্পর্কে ভালো আয়ত্ত করে নিয়েছে। তো আপনিও যদি কাজ করতে চান, অন্তত কারেন্সিতে 1 বছর 2 বছর কাজ করার পর সেই লেভেলগুলাতে যাবেন, তখন আপনার জন্য এটা বেটার হবে। এখন ভলিউম জিনিসটা হচ্ছে এই যে, এটা তো আসলে জানারও কথা, এরপর আবার দেখালাম। তো এইটা আমরা একটা সংখ্যা দেই, তো এইটা আসলে কত দেওয়া উচিত বা কত ব্যালেন্সের জন্য কত, এটা কিন্তু নিজের ইচ্ছা মতো দেওয়া যায় না। নিজের ব্যালেন্স এবং আপনি কত পার্সেন্ট রিস্ক নেবেন সেটার উপর বিবেচনা করে এইটা দেওয়া লাগে। তো সাধারণত কত ব্যালেন্সে কত ভলিউম দেওয়া যায়, আমার কনসেপ্ট অনুযায়ী একটা আর্টিকেল আমি লিখে রাখছি, যেটা আস্তে আস্তে একটু পরে আপনার সাথে সেটা দেখিয়ে দেবো। আপনি চাইলে সেটা ইউজ করে করতে পারেন, বা আপনার যদি আরও বেটার অপশন থাকে সেটাও ইউজ করতে পারেন। তো আমি একটা বেসিক আইডিয়া দিয়ে দেবো। তো এই জিনিসটা হচ্ছে বেসিক্যালি ভলিউম। এখন এইটা আপনি কত ভলিউম, মানে কত ব্যালেন্সের জন্য কত ইউজ করবেন। এখন এই বিষয়টা নির্ভর করবে আপনি প্রতি ট্রেডে কত রিস্ক নেবেন। হ্যাঁ তো সাধারণত যদি একটা ভালো মানি ম্যানেজমেন্ট এবং আপনার অ্যাকাউন্টটাকে সিকিউর রাখতে চান এবং তেমন প্রেশার নিতে না চান, বা স্বাভাবিক অবস্থায় আপনার এখানে কিন্তু একটা নির্দিষ্ট একটা মিনিমাম লস নিয়ে কাজ করা লাগে। তো আপনি প্রতি ট্রেডে 1-2% বেশি রিস্ক নিতে পারবেন না। অর্থাৎ রিস্ক নিলে একটা ট্রেড ওপেন করছেন, এখানে আপনার ব্যালেন্স অনুযায়ী ধরেন আপনার 1-2%, আপনার যদি $100 হয় তাহলে এখান থেকে $1-2 বেশি রিস্ক নিতে পারবেন না। যদি আপনার 200 হয় সেখানে 2%-এ $4 বেশি লস নিতে পারবেন না, এইরকম আর কি হিসাবটা। তো একটা জিনিস দেখা যায় যে ব্যালেন্স কম হলে আসলে $4, ধরেন আপনার $100 আছে, হ্যাঁ $100-এ আপনি $10 ধরেন রিস্ক নিলেন, সেই $10-এর কারণে কিন্তু টোটাল ব্যালেন্স থেকে আপনার 10% হয়ে যাচ্ছে। কিন্তু আপনার যদি ব্যালেন্স থাকে 1000, তখন যদি আপনি $10 রিস্ক নেন তাহলে ওভারঅল দেখা যাচ্ছে 1%, 1000-এ $10 রিস্ক নেওয়া মানে মাত্র 1%। কিন্তু সেটা যদি 100 হয় তার মানে এখানে $10 রিস্ক নেওয়া আপনার মূল ব্যালেন্সের 10% হয়ে যাচ্ছে, অনেক বেশি, মানে পার্সেন্টেজে গেলে অনেক বেড়ে যাচ্ছে। তো ব্যালেন্স বেশি রাখা মানে এই নয় যে প্রফিটও বেশি আসবে। ব্যালেন্স বেশি মানে আপনার একটা ব্যাকআপ এবং আপনার রিস্কের পরিমাণ কমিয়ে নেওয়া এবং লং টাইম একটা ট্রেড ধরে রাখতে পারা। তো এইটা হচ্ছে আপনার। এখন ব্যালেন্সটা বেশি থাকলে আসলে একটা ব্যাকআপ নিয়ে ট্রেড ধরে রাখা যায়, যেটা আসলে অল্প ব্যালেন্সে অনেক সময় ঝুঁকি হয়ে যায়। যেমন চার্টে একটা এক্সাম্পল গিয়ে দেখে আসি। যেমন এই একটা কারেন্সি পেয়ার, হ্যাঁ এইটাই দেখেন, গত নিচ দিকে তারিখ দেওয়া আছে, গত 2 মাসে কিন্তু একটা না অনেক নেমেছে, হ্যাঁ প্রায় 1.61
6174 থেকে প্রায় 53-61 প্রায় 700-800 পিপস নেমে গেছে। এখন কোনো কারণে যদি এখানে আপনার একটা বাই দেওয়া থাকতো এবং কোনো স্টপ লস না থাকতো বা একটা লং টাইমে ট্রেড করতেন, যদি $100 আপনার ব্যালেন্স থাকে তাহলে কিন্তু এটা অর্ধেক যখনই নেমে আসতো তখনই আপনার অ্যাকাউন্টের একটা 12টা বেজে যেত, হ্যাঁ, অনেক লস হয়ে যেত। তো আপনার ব্যালেন্সটা যদি একটু বেশি থাকতো তাহলে কিন্তু এইটা একটু লং টাইম ধরেই দেখেন এখানে নামার পর এই যে 61 এখান থেকে এই যে 5300-তে আসার পর এটা কিন্তু এখন আবার আস্তে আস্তে উপরের দিকে ওঠা শুরু করেছে। তো আপনার যদি একটু বেশি ব্যাকআপ থাকে এবং ভলিউমটা কমিয়ে রাখেন তাহলে এইটা আপনি একটু লং টাইম ধরে রাখতে পারবেন এবং যখন আবার এর কাছাকাছি চলে যাবে তখন মোটামুটি অল্প প্রফিট নিয়ে হলেও সেটা ক্লোজ করা যাবে। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা চার্ট প্রত্যেকটা দিন ওঠানামার মধ্যে আছে, সব সময় যে দেওয়ার সাথে সাথে এটা প্রফিটে চলে যায় এরকম না, আপনাকে এটা নিয়ে অনেক সময় আছে একটু লং টাইম অপেক্ষা করা লাগে। তো এই বিষয়টাই আর কি। এখন দেখি একটু আরও কিছু কনসেপ্ট ছিল এগুলো একটু দেখে আসি। এখন আপনার ব্যালেন্স যত বড়ই হোক আপনি কিন্তু একটা ট্রেডে 1 থেকে 2%-এর বেশি কখনো রিস্ক নেবেন না। তো এখানে মনে করেন একটা লিখে রাখছি আমি যে আপনার ব্যালেন্স আছে $200, হ্যাঁ, তাহলে $200 আপনি যদি 2% রিস্ক নেন, হ্যাঁ, যদি $200 যদি 2% রিস্ক নেন আপনার মানে রিস্ক আগে আপনাকে এখানে হিসাব করতে হবে লস গেলে কত যাবে, প্রফিট যাই আসুক সেটা আস্তে আস্তে আসবে, হ্যাঁ, প্রফিটের কোনো হিসাব নাই, কিন্তু লসের একটা লিমিট রাখা দরকার যে আমি এতটুকু লস নেব। তো $200 যদি 2% রিস্ক নেন তাহলে আপনার ডলারে সেটা কনভার্ট করলে হয় $5, মানে $200 2% হচ্ছে $5। তো এখন মনে করেন এইখানে আপনি ভলিউম 0.01 ইউজ করছেন, হ্যাঁ, ভলিউম ইউজ করছেন 0.01। এখন 0.01 যখন ভলিউম ইউজ করবেন তখন প্রতি 10 পিপসে $1 করে লাভ ওর লস হবে। যদি লস হয় প্রতি 10 পিপসের কারণে $1 করে লস হবে। তাহলে পিপসের সংখ্যা হিসাব করলে কিন্তু এখানে দেখা যাচ্ছে মানে আপনি $5 লস নেওয়ার জন্য সর্বোচ্চ 40 পিপস পর্যন্ত আপনি স্টপ লস ইউজ করতে পারেন, মানে এসএল যেটাকে বলা হয়। আমি আগেও দেখিয়েছি এইটা বা আপনি হয়তো জানেন যে এসএল কীভাবে ইউজ করে লাগে। তো এইখানে আপনি এইভাবে হিসাব করতে হবে, আপনার ব্যালেন্সের সাথে প্রথমে রিস্ককে ক্যালকুলেশন করে দেখতে হবে সেটা কত ডলার আসে, এরপর কত ভলিউম ইউজ করবেন সেই ভলিউম দিয়ে পিপসের সাথে একটু হিসাব করলে আপনি পেয়ে যাবেন যে আপনার কত পিপস পর্যন্ত আপনি স্টপ লস দিবেন। তো তারপর মানে আপনি স্টপ লস দেন বা ওইটা ক্লোজ করেন, মানে আপনি $4 ওইটা ক্লোজ করে দিবেন, তার জন্য আপনি সর্বোচ্চ 40 পিপস পর্যন্ত আপনি এইখানে রিস্ক নিতে পারবেন প্রতি একটা ট্রেডে। তো একটু চার্টে দেখি। আচ্ছা, এবার দেখেন মনে করেন জিবিপি ইউএসডিতে বর্তমানে জাস্ট এক্সাম্পল হিসাবে, হ্যাঁ, এখানে তো অ্যানালাইসিস করে বাই সেল করা লাগে, তো এখানে জাস্ট দেখার জন্য যে রিস্কটা কীভাবে ইউজ করবেন। ধরেন এই ডান দিকে প্রাইস দেওয়া আছে, তো এখানে মাঝের যে 4টা সংখ্যা আছে এইগুলাকে বলা হয় পিপস, একদম প্রথমেটাও বাদ একদম শেষেটাও বাদ, মাঝের 4টা সংখ্যা। তো মনে করেন এখানে আপনি একটা বাই দিবেন, ওটা 3400 বা 3401, এই 3401-এ আপনি বাই দিবেন। এখন আপনার 200 আপনি মনে করেন 0.01 ভলিউমে একটা বাই দিবেন, তো 0.01-এ যখন বাই দিবেন তখন 10 পিপস ওঠানামার কারণে আপনার $1 করে লাভ হলেও লাভ হবে, যদি লস হয় তাহলে 10 পিপস নিচে দেওয়ার কারণে আপনার $1 করে লস হবে। তো দেখা যাচ্ছে আপনি সর্বোচ্চ এখানে এই $4 পর্যন্ত আপনি লস নিতে পারবেন, মানে $200-এর 2% তো $4। এখন 0.01-এ যদি একটা অর্ডার এখানে দেন তাহলে $4 লস নেওয়ার আগ পর্যন্ত আপনি 40 পিপস সর্বোচ্চ নিতে পারবেন। তো এখন মার্কেটে আছে 3400 হচ্ছে 40 পিপস নিচে, এখানে যদি বাই দেন তাহলে 40 পিপ নিচে আপনি এসএলটা দিয়ে দিবেন, এই যে প্লাস চিহ্ন আছে উপরে এটাতে ক্লিক দিয়ে এই যে 40 পিপস নিচে মানে এই যে 3360 বা 61, এই যে 60 মানে 3400 হচ্ছে 40 পিপস বাদ দিয়ে আপনি সেটা দিয়ে দিবেন, এসএল দিয়ে দিবেন। এখন যদি আপনি এখানে না আরও কমিয়ে রিস্ক নিতে চান, ধরেন আপনি 1% রিস্ক নেবেন, 1% রিস্ক নেওয়ার জন্য 0.01 ভলিউমে স্টপ লস আসবে 20 পিপস, মানে 10 পিপসে যেহেতু $1 0.01 ভলিউমে তাহলে 20 পিপসে $2। তখন আপনি এই যে রানিং প্রাইস থেকে উপরে প্লাস চিহ্নতে ক্লিক দিয়ে যখন আপনি স্টপ লস সেট করবেন এখানে, তখন সেটা আপনি 3400 হচ্ছে 22 পিপস নিচে 20 পিপস নিচে মানে 3380-তে দিয়ে দিতে পারেন। আর যদি সেল দেন তাহলে 3400 হচ্ছে 20 পিপস উপরে, মানে সেল দিলে তো নিচের দিকে আসলে প্রফিট, উপরের দিকে গেলে লস, তো স্টপ লসের পরিমাণ আপনি 3420-এ দিয়ে দিতে পারেন। আর 2% রিস্ক নেওয়ার জন্য আপনি এইটা করতে পারেন, মানে আর 40 পিপস উপরে দিয়ে দিতে পারেন। তো ভলিউমটা আসলে 200-300-এর জন্য 0.01-এর বেশি কখনোই যাওয়া যাবে না, এর একটা হিসাব আমি দিয়ে দেবো একটু পরে।
তো আশা করি এই জিনিসটা আসলে তো আগ থেকে জানার কথা, এখন আরও একবার দেখিয়ে দিলাম যে কিভাবে আপনি সেই প্রথমে ব্যালেন্সের পার্সেন্টেজ বার করবেন, কত পার্সেন্ট রিস্ক, সেই রিস্ক অনুযায়ী কত ডলার আসে, এরপর এই ডলারের সাথে ভলিউম কনভার্ট করে কত পিপসের কারণে কত ডলার আপনার রিস্ক আসবে সেটা ক্যালকুলেশন করে যখন একটা অর্ডার ওপেন করবেন সাথে সাথেই দিয়ে দিবেন, অথবা ওই পরিমাণ লস গেলে আপনি যদি মার্কেটে থাকেন তাহলে ম্যানুয়ালি সেটা ক্লোজ করে দিতে পারেন। হ্যাঁ, স্টপ লস না দিয়েও সেটা ক্লোজ করতে পারেন, তবে স্টপ লস দিয়ে রাখা ভালো, অ্যাকুরেট ওই জায়গায় যাওয়ার পর আপনার লস হলে লস নিয়ে ক্লোজ হবে, প্রফিট হলে টিপি হিট করে যাবে। তো এইটাই হচ্ছে বিষয়। যেমন এইখানে আমি লিখেই রাখছি, প্রথমে এন্ট্রি পয়েন্ট একটা সেট করবেন কোথায় আপনি একটা অর্ডার দিবেন, তারপর ব্যালেন্স অনুযায়ী 1-2% কত লস আসে, কত ডলার হয়, যেমন $100 2% $2 লস, 200-তে $4, 500-তে 2% হচ্ছে $10, এই জিনিসটা হিসাব করবেন। এরপর আপনি কত ভলিউম দিবেন, হ্যাঁ ভলিউম 0.01 দিলে সেই 2 পিপস লস করতে কত পিপস আপনার ব্যাকআপ থাকবে, মানে যদি 0.01 দেন তাহলে কিন্তু এই 10 পিপসে $1, 2 দিলে 5 পিপসে $1, এই জিনিসগুলোই কিন্তু এখানে টোটালি দিয়ে রাখছে, আপনি একটু কষ্ট করে এটা পড়ে নেন। যেমন এই যে নিচে আছে 2% রিস্কে $4 পর্যন্ত লস নিতে গেলে অত ভলিউমে 10 পিপস, তাই $4 জন্য 40 পিপস পর্যন্ত এসএল দেওয়া যাবে। আবার যদি 0.2 ভলিউম ইউজ করেন, আসলে তো এটা বাড়ানো কমানো হয়, ব্যালেন্স অনুযায়ী বাড়াবেন কমাবেন, তো এটা বাড়ালে মানে কীভাবে হিসাবটা করবেন সেটাই জাস্ট এক্সাম্পল হিসাবে, যেমন 0.02 দিলে $1 জন্য আপনার 5 পিপসেই $1 হয়ে যাবে, তখন ওই $4 জন্য আপনি 40 পিপস দিলে কিন্তু হবে না, তখন আপনাকে 2% রিস্ক নেওয়ার জন্য এসএলটা আসবে 20 পিপস। আবার যদি আপনি 10 ইউজ করেন, ভলিউমটা 0.02 না ইউজ করে সরাসরি 10 ইউজ করলেন, তখন কিন্তু দেখা যাবে 1 পিপসের কারণে $1 লাভ হবে, 1 পিপসের কারণে $1 লস হবে, তখন কিন্তু এই $4 জন্য 4 পিপসে $4 হয়ে যাবে। তখন যদি আপনি $200 ওইটা নিতে চান তাহলে মাত্র 4 পিপস এসএল আসবে। তো অ্যাকচুয়ালি এখানে 4 পিপস তো এসএল খুবই অল্প, মানে দেওয়ার সাথেও এটা হিট করে যেতে পারে। আর 200-তে কখনো 10 ইউজ করা যাবে না, 10 ইউজ করার জন্য মিনিমাম 2000-3000 ব্যালেন্স লাগবেই 10 ইউজ করার জন্য। তখন আসলে যেমন 200-তে 2% সমান $4 বা 100-তে 2% সমান হচ্ছে $2, কিন্তু 1000-এ 2% মানে $20, তখন কিন্তু এসএলটা অটোমেটিক বেড়ে যাবে, যখন ব্যালেন্সও বাড়বে ভলিউমও বাড়বে, রিস্ক কম হলেও সেই পিপসের পরিমাণটা বাড়তে থাকবে। এইটা আপনাকে একটু চিন্তা চেতনা করে, মানে একটু চিন্তাধারা করে হিসাব করে বের করতে হবে, আসলে একসাথে হবেও না, আপনি যদি পারেন তাহলে তো ভালো, কিন্তু না জানা থাকলে এটা একটু ক্যালকুলেশন করে দেখবেন, একটু কাগজে কলমে কত পিপসে কত উঠানামা করে এই জিনিসটা একটু হিসাব করে বের করবেন, অথবা আপনি এটাকে একটা সূত্র হিসাবে এস্টাবলিশ করে নিতে পারেন। হ্যাঁ, এটা মোটামুটি একটা স্ট্রং মানি ম্যানেজমেন্ট আছে। হ্যাঁ, আপনার ব্যালেন্স 200, আরও কিছু একটা বিষয় দেখাবো এরপরে, তো সেগুলা দেখলে মোটামুটি এটা দিয়ে আপনি একটা নোট করে রাখতে পারেন যে আপনার হয়তো 200, আপনার ইনভেস্ট আছে 400, সেই অনুযায়ী এখানে বাড়াবেন, যখন 400 হবে তখন রিস্ক 2% হবে $10, ভলিউম 1-এর জায়গায় 2 হবে, তখন আপনার 10 পিপস না, তখন আরও বেড়ে যাবে একটু, তখন 5 পিপসেই $1 হবে, এইরকম বিষয়টা একটু ক্যালকুলেশন করে নেবেন। এরপরের যে বিষয় সেটা হলো রিস্ক রেওয়ার্ড, মানে আগে তো দেখিয়েছি যে আপনি রিস্ক কতটুকু নেবেন, এখন রেওয়ার্ড মানে জিনিসটা কি, আপনি এখান থেকে কতটুকু গেইন করবেন বা প্রফিট করবেন। তো এইটা বেসিক্যালি আপনি যদি স্কাল্পিং করেন, স্কাল্পিংয়ের হিসাবই আলাদা, সেইটা খুব অল্প সময়ের মধ্যে ক্লোজ হয়, এইটা আপনি নিজে খুব এক্সপিরিয়েন্স হলে করবেন। আদারওয়াইজ আপনি যদি শর্ট টাইম ট্রেডিং করেন বা লং টাইম ট্রেডিং করেন বা ডে ট্রেডিং করেন, তাহলে আপনি এই রিস্ক রেওয়ার্ড এবং চেষ্টা করবেন একটু লং টাইমে ট্রেড করার। হ্যাঁ, রিস্ক রেওয়ার্ড সবসময় আপনি 1:2 বা 1:3 ইউজ করবেন, মিনিমাম 1:2। হ্যাঁ, 1:2 মানে আপনি তো আগেই দেখেছি কীভাবে আপনি 2% রিস্ক নিলে কীভাবে 40 এসএল দিবেন। তো এসএল যদি দেন 40 পিপস, আপনি টিপি দেবেন দ্বিগুণ করে 80 পিপস, এই জিনিসটাই আর কি। যেমন আবার একটু চার্টে দেখে আসি, মানে 1:2 মানে এসএলের চেয়ে টিপি দ্বিগুণ, বা 1:3 হলে সেটা 3 গুণ করা লাগে। এখানে যখন এইখানে আপনি একটা বাই দিবেন, হ্যাঁ এই 3394 বা 3400-এর কাছাকাছি, তখন স্টপ লস মানে আপনি রিস্ক 2% নিয়ে ধরেন আপনি 40 পিপস দিচ্ছেন স্টপ লস, তখন টিপি দ্বিগুণ করে দিবেন, তখন স্টপ লস যদি সেল করলে যদি নিচের দিকে স্টপ লস দেন 40 পিপস, টিপি করে দিবেন দ্বিগুণ মানে 80 পিপস। আবার সেল দিলে উপরের দিকে যদি স্টপ লস দেন 40 পিপস, নিচের দিকে টিপি করে দিবেন 80 পিপস। মানে এই দেখেন এখানে যতটুকু লসের পরিমাণ আছে টিপির পরিমাণ বেশি, অর্থাৎ যদি টিপি হিট করে দ্বিগুণ করবে, আর লস করলে তো একটা নির্দিষ্ট পরিমাণ 1% বা 2%-এর একটা লস নিয়ে সেটা ক্লোজ হবে। তো এই জিনিসটা হচ্ছে 1:2 বা 1:3। তো আমি বলবো মিনিমাম আপনি 1:2 ইউজ করবেন। তাহলে কী কারণে 1:2 ইউজ করলে সুবিধা কি, আপনি যদি অর্ধেক প্রফিট করেন অর্ধেক লস করেন, তারপর ওভারঅল আপনি কীভাবে প্রফিটে থাকবেন তার হিসাবে আসতেছি।
তো আশা করি এটা বুঝতে পারছেন যে আসলে ওই 1:2 এর হিসাব এটা শুধু 40 পিপসের জন্য না, মানে যতই নেন যদি 1:1 করেন, যদি 40 পিপস এসএল নেন 40 পিপস টিপি, যদি 1:3 করেন 20 পিপস টিপি নিলে 60 পিপস এসএল, মানে একের চেয়ে 3 গুণ। এখন যদি আপনি 1:2 যদি 100 পিপস এসএল নিতে পারেন তখন টিপি আসবে 200 পিপস, মানে যা এসএল আসবে তখন সেটা টিপি তার চেয়ে দ্বিগুণ থাকবে। তো মনে করেন আপনি 1:2 রিস্ক রেওয়ার্ড নিয়ে আপনি টোটাল 10টা ট্রেড করছেন, একটা সংক্ষিপ্ত হিসাব, আপনি জাস্ট কনসেপ্টটা বুঝেন, হ্যাঁ এখানে একটা এক্সাম্পল হিসাবে। তো আপনি টোটাল 10টা ট্রেড করছেন, হ্যাঁ এর মধ্যে 10টার মধ্যে মনে করেন 5টা আপনি লস গেছে আর 5টা আপনার লাভ হয়েছে, আপনি টোটাল ট্রেড করছেন 10টা, হ্যাঁ এর মধ্যে 5টা লাভ 5টা লস। তো এখন দেখেন আপনি যখন এই রিস্ক নিচ্ছেন 1%, মানে ওয়ান মানে ধরেন ওই $4 করে, মানে 40 পিপস 0.01-এ ওই 40 পিপস বা $4 একটা রিস্ক নিচ্ছেন। তো যখন 5টা ট্রেড আপনি লস করছেন 10টার মধ্যে, তখন এই -$4 করে 5টা ট্রেডে লস করলে আপনার টোটাল লস হবে $20। আর যেহেতু টিপি নিচ্ছেন দ্বিগুণ, অর্থাৎ যে ট্রেড আপনার টিপি হিট করবে সেটা দ্বিগুণ হিট করবে, মানে $8 করে আসবে। তখন ওই 5টা ট্রেড যদি আপনার লাভ হয়ে যায় তখন দেখবেন $8 করে 5টা ট্রেডে $40 চলে আসছে। তারপর ওই লাভ থেকে লসটা মাইনাস করার পর ওভারঅল আপনি 10টা ট্রেড করেও $20 আপনি প্রফিট নিয়ে থাকবেন। এইটা হচ্ছে হিসাব। ইভেন দেখা যায় যদি আপনি 10টার মধ্যে যদি 6টা ট্রেডই লস করেন, হ্যাঁ 6টাতে আপনার যে এসএল দিচ্ছেন সেটা হিট করছে $4 নিয়ে, আর 1:2 ইউজ করার কারণে বাকি যে 5টা যে টিপি হিট 4টা যে টিপি হিট করছে, মানে 6টা লসে গেছে আর 4টা লাভে গেছে, ওই 4টায় কিন্তু আগের লসগুলা কাভার করে তারপরেও দেখবেন কিছু একটা প্রফিট হয়ে গেছে। তো হিসাবটা হচ্ছে এইরকম। আসলে এখানে নির্দিষ্ট পরিমাণ একটা ট্রেডে যে আপনার প্রফিটে চলে যাবে এইরকম না, হ্যাঁ আপনাকে দেখতে হবে সপ্তাহ শেষে আপনি কতটা ট্রেড করলেন, মান্থ শেষে একটা স্টেটমেন্ট, একটা হিস্ট্রি তৈরি করতে হবে যে এক মাসে আপনি টোটাল কতটা ট্রেড করছেন, কতটাতে আপনার টিপি হিট করার কারণে উইন করছেন, কতটাতে আপনার এসএল হিট করছে। এটা একটা ট্রেড দিয়ে এটা থেকে যে প্রফিট নিয়ে আসতে হবে এইটা এত শিওর হয়ে যাবে না, হ্যাঁ লস হতেই পারে, আপনাকে ঠান্ডা মাথায় একটা লস করছে অসুবিধা নাই, পরবর্তীতে আরও একটা অ্যানালাইসিস করে যখন আরও একটা ট্রেড দিবেন, হ্যাঁ তখন ওইটাতে আবার দ্বিগুণ টিপি করে দিবেন। অর্থাৎ লস গেলে ধরেন $1, লস গেলে যাবে $1 আর লাভ হলে হবে $2। একদম সংক্ষেপে আবার বলতেছি, লস হলে $1, লাভ হলে $2। তো 10টা ট্রেড করছেন আপনি, হ্যাঁ 10টা ট্রেডে মনে করেন 5টাতে আপনার লস গেছে, 5টাতে লস যাওয়ার কারণ ওই $1 করে লস গেছে, সেহেতু 5টাতে $5, আর যেগুলাতে লাভ আসছে সেগুলাতে তো টিপি ছিল $2 করে, মানে 1:2 থাকার কারণে $2। তো ওই 5টাতে যে লাভ আসছে সেটা থেকে $2 করে হয়ে গেছে $10। তো যে 5টা থেকে $5 লস গেছে, ওই $5 ওই লাভের $10 থেকে মাইনাস দিয়ে কিন্তু আরও 5 আপনার বাকি থাকতেছে। তো এইটাই হচ্ছে মানি ম্যানেজমেন্ট। এইখানে আপনাকে নির্দিষ্ট বলা যায় না কখন কোনটা লাভে যাবে, তবে ওভারঅল আপনার চেষ্টা থাকতে হবে এরকম একটু রিস্ক কমিয়ে। এখন আপনি একটাতেই যদি সব রিস্ক নিয়ে নেন, ভলিউম জিনিসটা হচ্ছে আপনার একটা পাওয়ার, কিন্তু সেই পাওয়ারটা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ ইউজ করা লাগবে, হ্যাঁ এমনও হয় অনেকে একটা ট্রেডের মধ্যে তার সেই ভলিউমের পাওয়ার সম্পূর্ণ ইউজ করে ফেলে, যে কারণে একটা লসে যাওয়ার কারণে সম্পূর্ণ শেষ, কিন্তু এটা ভুলেও করা যাবে না। আপনি যেভাবে হোক লসে যাক অসুবিধা নাই, বললাম তো 10টার মধ্যে বা মানে আপনার টোটাল ট্রেডে যদি অর্ধেকও লসে যাইবেন, বেশ অর্ধেক লসে যাওয়ার পর আপনার যদি ওই রিস্ক রেওয়ার্ড 1:2 ইউজ করেন, দেখা যাবে যে যেটা লাভ দিবে সেটা তো আগের একটা রিকভার করে আরও বেশি দিতেছে। তো এইভাবে যখন একটা সবগুলা যে লসে যাবে এরকম না, আপনি যদি এমনিতেই ধরেন আপনি লটারি করছেন, বাই করবেন না সেল করবেন করে আপনি ইচ্ছা মতো 5-7টা বাই সেল দিচ্ছেন, সবগুলা কিন্তু আপনি অ্যানালাইসিস না করেও বাই সেল দিচ্ছেন, এরপরেও দেখবেন এখান থেকে 2-3টা আপনার লাভে গেছে, মানে এটা আপনি লটারির মতো বাই সেল দিয়ে রাখেন, কারণ একদিকে তো যাবেই, ওই উপরের দিকে যাবে নিচের দিকে আসবে, কিন্তু যখন সেটা অ্যানালাইসিস করে প্রপার ট্রেনিং বা এক্সপিরিয়েন্স নিয়ে করবেন তখন বেশিরভাগ সময় ইনশাল্লাহ সেটাতে লাভ থাকবে। এরপরে এখানে একটা ক্যালকুলেশন দেখালাম, এইটা যদি আপনি একটা রুলস হিসাবে ধরে নেন, এক সপ্তাহে ধরেন 10টা ট্রেড করলেন বা এক সপ্তাহে আপনি 5টা ট্রেড করলেন, চিন্তা থাকবে যাতে অন্তত অর্ধেক ট্রেড প্রফিট নিয়ে ক্লোজ করার, অর্ধেক প্রফিট ক্লোজ করার কারণেও কিন্তু আগেরগুলো আপনার ওই রিকভার হয়ে যাবে। তো আশা করি লস কতটুকু নেবেন বা কত রিস্ক রেওয়ার্ড ইউজ করবেন যাতে আপনার অর্ধেক লসে গেলেও লাভে থাকা যায় সেটা বুঝতে পারছেন। তো এবার দেখি
তো দেখি কত ব্যালেন্সে আসলে কত ভলিউম ইউজ করা যায়। আপনি 300 এর মধ্যে আপনার ব্যালেন্স যদি 100 থেকে 300 থাকে তাহলে 0.01 বেশি কখনোই যাবেন না, 0.01 ইউজ করবেন। যতই সুযোগ থাকুক, যতই অ্যাকুরেট থাকুক, যতই সিগনাল থাকুক, আপনি 0.01 নিয়ে ইউজ করবেন। রিস্ক ওই $300 পর্যন্ত আপনি 2-3% বেশি কখনোই রিস্ক নেবেন না, এবং একসাথে সর্বোচ্চ 2টা ট্রেড আপনি ওপেন রাখবেন। হ্যাঁ, এটা হচ্ছে স্ট্রং, তখন আপনার ব্যালেন্সটা প্রোটেক্ট থাকবে। 2টা ট্রেডও লসে গেলে একসময় ঘুরে আসবে। কিন্তু দেখা যায় এখন আপনি ভলিউম কমে রাখছেন কিন্তু ট্রেডিং করে ফেলতেছেন বেশি, মানে ওভার ট্রেডিং করতেছেন, এটাও কিন্তু রিস্ক। ওভার ট্রেডিং জিনিসটাও রিস্ক। আপনি 2টা পেয়ারে, একটা পেয়ারে না 2টা পেয়ারে আপনি সর্বোচ্চ 2টা ট্রেড ওপেন রাখবেন। যদি সেই 2টা থেকে একটা লাভে চলে যায়, মোটামুটি একটা লাভে চলে যায়, তখন আরও একটা করতে পারেন। তবে একসাথে লসে আসে বা মাইনাসের কাছাকাছি তখন 2টা থাকবে। এরপর 500 থেকে 700 ব্যালেন্সের মধ্যে আপনি সর্বোচ্চ 0.1 বা 0.2 এর বেশি আপনি যাবেনই না 500 থেকে 700 এর মধ্যে, এবং এখানে আপনি সর্বোচ্চ 3টা ট্রেড রানিং রাখতে পারেন, এবং রিস্ক আপনি 1 থেকে 2% নেবেন। হ্যাঁ, আর ব্যালেন্স যদি আপনার 1000 থাকে তাহলে 0.03 দিয়ে ওই 2টা বা 3টা ট্রেড একসাথে রানিং রাখবেন। এইগুলা ক্লোজ করে অন্য আরেকটা নতুন ট্রেড দিবেন। তো এখানেও আপনি 1000 ব্যালেন্সে 1%-এর বেশি লস রিস্ক নেবেন না। হ্যাঁ, 1 থেকে 2% পার ট্রেডে, প্রতি একটা ট্রেডে 2% বা 1%, ধরেন 2টা বা 3টা ট্রেডে আপনি সর্বোচ্চ 3টা ট্রেডে একত্রিত 10%-এর মতো রিস্ক নেবেন। 10% না, 5 থেকে 6% আপনি রিস্ক নেবেন। তো ব্যালেন্স যত বেশি থাকবে, কারণ এটা আপনার টাকা, অনেক কষ্টের টাকা হতে পারে, ইনভেস্টমেন্টের টাকা, এটা আপনার এখানে আপনার মূলধন, এইটা সুরক্ষিত রেখে এরপর এখান থেকে যা প্রফিট আসে, ব্যাংকের মতো, ব্যাংক আপনাকে কত দেয়, আপনার মেইনটা সেভ রেখে এখানে একটা প্রফিট দেয়। তো আপনি সেই রকম চিন্তা করতে হবে। এখানে বেশি অ্যাগ্রেসিভ হলে কিন্তু ওটা ক্ষতি আছে। তো আপনি এইরকম ইউজ করতে পারেন বা আরও কমিয়েও ইউজ করতে পারেন। আপনি 1000-এ যদি 0.01 ইউজ করেন এবং ট্রেডের সংখ্যা একটু বাড়িয়ে দিলেন, ভলিউম যদি কম রাখেন ট্রেডের সংখ্যা একটু বাড়াতে পারেন। হ্যাঁ, তবে বেশি না, বেশি বাড়ালে সেটা আবার ওভার ট্রেডিং হয়ে যাবে। তো এইগুলো মোটামুটি মানি ম্যানেজমেন্টের কনসেপ্ট। আপনি এইগুলা নিয়ে আরও একটু তালাশ করবেন। আর অ্যাকচুয়ালি আপনি যদি শুধু ডেমোতেই কাজ করেন, ডেমোতে কাজ করলে ওই রিয়েল অ্যাকাউন্টের বা লাইভ ট্রেডিংয়ের যে একটা ফ্লেভার, সেটা আসে না আসলে। তো ডেমোতে যদি কাজ করেন অনলি, সেখানে প্র্যাকটিস করে রাখবেন এই বিষয়গুলো। আসলে 10টা ট্রেড আপনি 1:2 ইউজ করে দেখবেন যে 5টা যদি টিপি হিট করে, আপনার ওভারঅল সপ্তাহ শেষে বা 10টা ট্রেড তো আসলে একদিনে সম্ভব না, বা সবগুলা যে আপনার কথা মতো SLTP হিট করবে এরকমও না। আপনি অপেক্ষা করবেন SLTP খাওয়ার আগ পর্যন্ত, একটা তো হবেই, হয় SL খাবে না হয় টিপি খাবে। তো এইটা অপেক্ষা করে দেখলেন 1 সপ্তাহ বা 1 মাসে আপনি টোটাল কতটা ট্রেড করলেন, রিস্ক রেওয়ার্ড ঠিক রেখে, সেটা কতটা আপনার প্রফিটে গেছে, লস গেছে, ওভারঅল মাস শেষে একটা অ্যাকাউন্ট হিস্ট্রি বের করলে সেটা চলে আসবে। আর রিয়েল অ্যাকাউন্টে তো এরকম খুবই রিস্ক ফ্রি, একদম অ্যাকুরেট সিগনাল আসার পর একটা ট্রেড দিবেন। এইটা নিয়ে আপনি লং টাইম অপেক্ষা করবেন। এইটা হচ্ছে আসল কনসেপ্ট। তো আর যে জিনিসটা ব্যালেন্স, জিনিসটা হচ্ছে আপনার ব্যাকআপ। মানে আপনি একটা ট্রেড ওপেন করলে যদি ব্যালেন্স কম থাকে তাহলে তো সেটা অল্পতেই আপনার নিজের মধ্যে টেনশন চলে আসবে, ক্লোজ করে দিবেন। কিন্তু ব্যালেন্স বেশি থাকলে সেটা আপনাকে ব্যাকআপ দিবে, লং টাইম ধরে রাখতে আপনাকে সাহায্য করবে। এবং তখন পার্সেন্টেজ দেখবেন যে 100 পিপস আপনার এগেনস্টে গেলেও $100 হয়তো তখন 10-15% লস হয়ে যাবে। কিন্তু যদি 200 বা 300 বা 500 থাকে তখন সেই পার্সেন্ট কম থাকবে, এবং একসময় তো মার্কেট ঘুরে যাবে। হ্যাঁ, যে জায়গা থেকে মার্কেট শুরু হয়, আজ হোক কাল হোক, 1 মাস পরে হোক, 2 মাস পরে হোক, 6 মাস পরে, ইভেন 1 বছর পরে হলেও আবার সেই জায়গায় ঘুরে আসে। কিন্তু আপনার সেই সময় পর্যন্ত যাতে আপনার ব্যালেন্সে একটা ব্যাকআপ থাকে এবং একটা ট্রেড প্রফিট না হওয়ার আগ পর্যন্ত ধরে রাখতে পারেন, সেই ক্যাপাসিটিটা থাকতে হবে। হ্যাঁ, আর আরও একটা মনে রাখবেন, একটা কথা আছে যে চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন। তো এখানে চোর কিন্তু যারা ট্রেডার আছেন, হ্যাঁ, আর গৃহস্থ হচ্ছে ফরেক্স। তো এখানে খুব কেয়ারফুলি থাকতে হবে। হ্যাঁ, আপনি সপ্তাহে 4 দিন লস করবেন, দেখবেন একদিনে সব শেষ, যদি আপনি রুলসগুলো ঠিকঠাক মতো ফলো না করেন। এরপর আরও অনেক বিষয় আছে। আসলে দেখা যায় যে 1 মাস লাভ করে, 1 মাসে 25 দিন, মানে 3 সপ্তাহ লাভ করে শেষের 1 সপ্তাহে অনেকে লস টস করে ফেলছেন। তো এটা খুব কেয়ারফুল থাকা লাগবে। হ্যাঁ, বেশি লাভ না হোক কিন্তু লসটা যাতে না হয়। এছাড়া আরও একটা বিষয় হলো আপনার ব্যালেন্সে যদি ডলার থাকবে, হ্যাঁ, আপনি মনে করবেন না যে চার্টে ঢুকে এটাই বোধহয় শেষ সময়ে ট্রেড করার। হ্যাঁ, আপনার একটা ট্রেড, 2টা ট্রেড আছে, এরপর আরও ট্রেড করতে চাইতেছেন, এটা না। আপনি মনে রাখবেন ব্যালেন্সে যদি ডলার থাকে ট্রেড করার অসংখ্য সুযোগ আসবে। হ্যাঁ, প্রায় 25-30টা কারেন্সি পেয়ার আছে, আপনি অ্যানালাইসিস করে ট্রেডের পজিশন খুঁজে মানে শেষ করতে পারবেন না। তো আপনার যদি মানে রিস্ক নিয়ে ট্রেড করবেন না। হ্যাঁ, এবং ভলিউম এগুলো কমিয়ে করবেন, কারণ অ্যাকাউন্টে যদি আপনার ডলার থাকে, আপনার
মানে ট্রেড করার সুযোগ বারবার আসবে। কিন্তু আপনি যদি এক দিনের মধ্যে বেশি ট্রেডিং করতে গিয়ে ওভার ট্রেডিং করে যদি ব্যালেন্স নষ্ট করে ফেলেন, তারপর শুধু দেখা ছাড়া আর কিছু করার থাকবে না, চাইলেও সেখানে ভালো পজিশনে আপনি ট্রেড ওপেন করতে পারবেন না। হ্যাঁ, আপনার ইকুইটি ওইটা করতে দিবে না। তো আপনি অপেক্ষা করবেন এবং খুব শিওর বুঝে ডলার থাকলে যে কোনো সময় এখানে ট্রেড করতে পারবেন। ভালোভাবে মার্কেট অ্যানালাইসিস করবেন, সিগনাল টিগনাল এইগুলাও একটু কম্পেয়ার করবেন, এরপর ট্রেড ওপেন করবেন। এরপর আরও একটা বিষয় হচ্ছে যে মার্কেট কিন্তু তার গতিতেই থাকে। হ্যাঁ, সবার জন্য কিন্তু মার্কেট উন্মুক্ত, এটা সবার জন্য একই মুভ। এবং আপনি যদি এখানে লসও করেন, অনেকে কিন্তু এখান থেকে প্রফিট করতেছে। তো যারা প্রফিট করতেছে তারা কিন্তু প্রপারলি রুলস মেনে এখানে প্রফিট করে। তো আপনারও উচিত থাকবে যে মানে যারা প্রফিট করে, আপনি এখানে লস করেছেন বলে মার্কেটের উপর কোনো মানে এই রাগ করা যাবে না যে এখানে লস হয়ে গেল, কারণ আপনি যেখানে লস করছেন অনেকে সেখানে প্রফিট নিয়ে বের হয়ে যাচ্ছে। তো আপনারও সেই পজিশন পর্যন্ত যেতে হবে, সেই মনোযোগ, সেই ধৈর্য, সেই ইচ্ছাটা থাকতে হবে আর কি, তাহলে এখান থেকে করা সম্ভব। কারণ মার্কেটে এখানে কেউ কারচুপি করতে পারবে না, এটা মোটামুটি একই। হয়তো কিছু কিছু ব্রোকার একটু ম্যানিপুলেট করে, তাও একদম অল্প, এগুলো আসলে তেমন একটা হিসাবে ধরা হয় না। হ্যাঁ, সবার জন্য সমান সুযোগ, কিন্তু আপনার এখানে আপনার স্কিল বা আপনার ওই যে দৃষ্টিভঙ্গিটা কাজে লাগিয়ে রিস্ক কমিয়ে এখান থেকে প্রফিট নিতে হবে। আর যদিও ফরেক্স 20, 30, $50 দিয়ে করা যায়, কিন্তু এটা খুবই রিস্কি আসলে। হ্যাঁ, ব্যালেন্স যত বেশি মানে আপনার ব্যাকআপ তত বেশি, আপনার মূল যে বিনিয়োগ আছে সেটা সুরক্ষিত। তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন যখনই ইনভেস্ট করবেন। এরপর প্রত্যেক দিন যে ট্রেড করতে হবে এইরকম না। হ্যাঁ, দেখা যাচ্ছে অনেকে মানে ডলার আছে এখন আর হয়তো হাতে চুলকায় যে ট্রেড করার জন্য, এরকম না। মাঝে মধ্যে কোনো দিন ট্রেড অফ দিবেন। মার্কেট ওয়ান আছে ঠিক আছে, কিন্তু ভালো পজিশন নাই, কনফার্মেশন নাই, বা আগের ট্রেড রানিং আছে, আপনি একটু সময় ট্রেড ওই দিন ট্রেড করা থেকে বিরত থাকবেন। ভালো পজিশন না থাকলে, ডলার আছে বলে বললাম, তো ডলার থাকলে অনেক সুযোগ থাকে, তো প্রতিদিনই যে ট্রেড করে প্রফিট নিতে হবে এরকম না। হ্যাঁ, আর আর আরও একটা বিষয় হলো যে মানে অল্প প্রফিট নিয়ে সবসময় ক্লোজ করে দেবেন না, একটা নির্দিষ্ট পরিমাণ টিপি রাখবেন। হ্যাঁ, এবং অনেকে দেখা যায় যে লস ট্রেড অনেক সময় ধরে রাখে কিন্তু লাভ ট্রেড কেটে দেয়। আসলে আপনি একটু ধৈর্য ধরে অপেক্ষা রাখবেন, হয়তো দেখবেন যে $5 লাভে আসার পর সেটা আবার $1-2 লসে চলে গেছে, বা $5 লাভ থেকে $10 লাভ থেকে সেটা $1-2 কমে গেছে। তখন খেটে দিলে হবে না, তখন অপেক্ষা করতে হবে। দেখা যাবে তখন আবার এমন লাভ দিছে যে $20, $25, $30 পর্যন্ত চলে গেছে। তো আপনাকে অল্পতেই কাটা যাবে না। আপনি একটা কাজ করতে পারেন, হ্যাঁ, অল্প যখন প্রফিট হয় অর্ডারটা মডিফাই করতে পারেন যাতে ওইটা লসে আর না যায়। হ্যাঁ, ধরেন $5-$60, $10 আপনার প্রফিট হয়েছে, আপনি যদি ওই অর্ডারের উপর ক্লিক করে সেটা মডিফাই করে দেন, তাহলে তখন আর আপনার লাভ না হলেও লস হবেন না। তো একটু দেখে নেই এটা প্র্যাকটিক্যালি অ্যাকচুয়ালি কীভাবে অর্ডারটা মডিফাই করা যায়। এখন মনে করেন এই একটা অর্ডার দেওয়া আছে, হ্যাঁ, ইউরো ইউএসডি, এইটাতে প্রায় $14 মতো লাভ আছে। এখন আপনি এইটা মডিফাই অর্ডার করলে যাতে এইটা থেকে লাভের টিপি হিট না করুক, যাতে আর লস না হয়। হ্যাঁ, তো এটার উপর ক্লিক করে ধরবেন এবং একটা জিনিস দেখেন, এখানে অর্ডারটা দেওয়া হয়েছিল 1474, মানে 1474 লেভেলে এই অর্ডারটা সেল দেওয়া হয়েছিল, বর্তমানে 1461। তো আপনি যদি মডিফাই অর্ডার করে যেখানে অর্ডার ওপেন করেছিলেন সেখানে যদি স্টপ লস এনে দেন তাহলে, বা এর চেয়ে একটু নিচে এনে দেন, তাহলে আর ওইটাতে লস হবে না। যেহেতু অলরেডি প্রফিট চলে আসছে, এইটাতে আর লসের রিস্ক না নেওয়াই ভালো। তখন এটাকে বলা হয় ব্রেক ইভেন, মানে এন্ট্রি পয়েন্টে এসএল দিয়ে দেওয়া, যাতে মার্কেট যদি এখান থেকে ঘুরেও যায় আপনার লস না হয়। তো এটা করার জন্য আপনি মডিফাই অর্ডারে ক্লিক দিবেন। তো এই দেখেন এখানে আসলে আগ থেকে, যেহেতু এটা জাস্ট দেখার জন্য একটা ডেমো অ্যাকাউন্ট, তো দেই নাই। হ্যাঁ, এখানে মনে করেন 1476 একটা সেল ছিল, এই দেখেন 1476 একটা সেল ছিল, তো বর্তমানে 1460। এখন আমি এটার উপর ক্লিক করে মডিফাই অর্ডার, মনে করেন এখানে আগের এসএল দেওয়া ছিল 1.1520, মনে করেন এটা আগ থেকে এসএল দেওয়া ছিল, কিন্তু বর্তমানে সেটা $14-15 প্রফিট। এখন যেখানে যেই পয়েন্টে এটার সেল ছিল সেই লেভেলে বা তার চেয়ে একটু 1476 এখানে একটা সেল দিয়ে দিলাম। তখন এখন যদি মার্কেট ঘুরে যায়, অন্তত এখান থেকে আপনারা লস যাবে না। বা আরও যদি নিচে দেন, যদি 1470 দেন, মনে করেন এখানে 77 হয়ে গেছে, এখানে যদি 1470 অর্ডার মডিফাই করে দেন তাহলে কী জিনিসটা ঘটবে। হ্যাঁ, ধরেন এখানে
1476 একটা সেল ছিল, তারপরে এটা 1458। এখন যদি এখান থেকে প্রফিটে আসলে তো ভালো, কিন্তু যদি মার্কেট আবার লসের দিকে চলে যায় তাহলে 1470 যখন যাবে তখন এটা $6 মানে 76 থেকে 70 আসার কারণে $6 প্রফিট নিয়ে অটোমেটিক এটা ক্লোজ হয়ে যাবে, মানে আপনার অ্যাটলিস্ট $6 এখানে প্রফিট থাকবে। তো এই জিনিসটাকে বলা হয় যে অনেকে বলে যে এসএল এন্ট্রি পয়েন্টে দিয়ে দেওয়া মানে মডিফাই করা, অথবা বলে ব্রেক ইভেন, মানে যে পয়েন্টে এন্ট্রি সেইখানে একটু প্রফিট হওয়ার পরে স্টপ লস সেট করে দিলেন, যাতে এটা থেকে আর কোনো লসের রিস্ক নিতে চাচ্ছেন না। অলরেডি প্রফিটে আছে, বেশি প্রফিট হোক, টিপি হিট করুক বা না করুক, যাতে লস না হয়। তো এই জিনিসটাকে বলা হয় ব্রেক ইভেন। হ্যাঁ, তো এটা একটু দেখে রাখবেন এবং অ্যাপ্লাই করবেন মাঝে মধ্যে। এখন ভিডিওটা আসলে অনেক লম্বা হয়ে যাচ্ছে, তো সংক্ষেপে আরও কয়েকটা কথা বলে নিই। এগুলো সাইকোলজিক্যাল একটা বিষয় আছে। হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে আপনার চাহিদা কখনো মার্কেটে চাপিয়ে দিবেন না। হ্যাঁ, মার্কেট তার আপন গতিতে, আপনি আপনার জাস্ট সিস্টেম ঠিক রাখবেন। কোনো স্ট্র্যাটেজি যদি তৈরি করেন, টেকনিক্যাল হোক বা ইন্ডিকেটর দিয়ে, সেইটা ঠিক রাখবেন, সেটার সাথে মানি ম্যানেজমেন্ট ফলো করবেন। নিজের চাহিদা চাপিয়ে দিবেন না, খুব বেশি অ্যাগ্রেসিভ বা লোভী হওয়া যাবে না। এখানে মার্কেট তার গতিতে যা দেয়, সেটা মাস শেষে 2% হোক, 5% হোক, 10% হোক, অন্তত এইটা খেয়াল রাখতে হবে যাতে এখান থেকে আপনার লস না আসে। লাভ যাই হোক, যাতে লস না আসে। মার্কেট তার সিস্টেম অনুযায়ী কোনো মাসে আপনি যদি আপনার কনসিস্টেন্সি ধরে রাখতে পারেন, কোনো মাসে 5%, 10%, 15-20% বা আরও বেশিও দিতে পারে, তবে আপনার টার্গেট অন্তত খুব বেশি না, 10%, 15%, এবং এর চেয়ে বেশি চাহিদা আপনি মার্কেটের উপর চাপিয়ে দেবেন না। আচ্ছা, এরপর নিজের অ্যানালাইসিস যতই লস হোক, 1-2 দিন লস হোক, 1-2টা 5টা ট্রেড লস হোক, আপনি আপনার অন্তত এই স্ট্র্যাটেজি ঠিক রাখবেন। কারণ সব সময় কিন্তু যে লস হবে এরকম না। আপনি একটু বুঝে শুনে যখন একটু এক্সপিরিয়েন্স হয়ে যাবেন, আপনার স্ট্র্যাটেজি অটোমেটিক কাজ করবে এবং আপনি মোটামুটি দেখলেই বুঝতে পারবেন যে কখন কাজ করবে না। তো এটা আপনি ঠিক রাখবেন। এরপর রিস্ক রেওয়ার্ডের কথা তো বললামই। এরপর আপনার টার্গেটের যে বিষয়টা আছে, হ্যাঁ, আপনি মানে ডেইলি হিসাব না করে আপনি সাপ্তাহিক বা মান্থলি একটা টার্গেট সেট আপ করবেন যে মান্থলি আমার এত % গ্রো হবে, 10টা ট্রেড, বা মান্থলি আমি এখানে 50টা ট্রেড করলাম, এইখান থেকে আমার যাতে কমপক্ষে 30টা প্রফিট থাকে, রিস্ক রেওয়ার্ড 1:2 বা 3 থাকে, ওভারঅল যাতে প্রফিটে দেখা যায়। তো এরকম মাস শেষে একটা স্টেটমেন্ট, আপনি যেহেতু নতুন বা মিড লেভেলে, হ্যাঁ, অ্যাডভান্স হলে আপনি ডে ট্রেডিং করতে পারবেন বা স্কাল্পিং করে 1 ঘন্টার মধ্যে অনেক বেশি করতে পারবেন, অনেকটা জুয়ার মতো। তো এটা আসলে আমি শেখানোর মতো বা বলার মতো কিছু নাই, এটা নিজ থেকে যখন এক্সপিরিয়েন্স চলে আসবে তখন আপনি নিজেও সেটা বুঝতে পারবেন। আর আরও একটা কথা তো আগেই বলেছি যে আসলে একটা ট্রেড যে নিশ্চিত প্রফিটে যাবে এর কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না, হয়তো একটা নির্দিষ্ট সম্ভাবনা দিতে পারবে আর কি। হ্যাঁ, আর প্রতিদিন তো ট্রেড করাই যাবে না। এরপরে আরেকটা বিষয়, এখানে আপনি প্রতিশোধ নিতে যাবেন না। আপনি 1-2টা ট্রেড লস করেছেন, আপনার রিয়েল ডলার আছে, এখন আপনি খুব প্রতিশোধ না, এখন এটা রিকভার করতেই হবে। উল্টা ট্রেড, কাউন্টার ট্রেডিং যদি করতে চান, এটাকে বলে কাউন্টার ট্রেডিং বা ওভার ট্রেডিং। এটা করতে গেলে এখানে হেরে যাবেন, এটা নিশ্চিত। হ্যাঁ, এখানে ঠিক আছে, আপনার 1-2-4-5 দিন লস হয়েছে, 1-2 সপ্তাহ লস হয়েছে, আপনি একটু ঠান্ডা থাকেন, ভালোভাবে অ্যানালাইসিস করেন, আরও আস্তে আস্তে, মানে আগের চেয়ে আরও আস্তে আস্তে ট্রেডটা করবেন। অ্যাগ্রেসিভ হওয়া যাবে না। এখানে প্রতিশোধ নিতে গেলেই কিন্তু, মানে রিভেঞ্জ নিতে গেলেই কিন্তু আপনি এখানে কাউন্টার অ্যাটাকের শিকার হবেন। আপনি কাউন্টার করতে গেলে উল্টা আপনাকে মার্কেট কাউন্টার করে আপনার সব ডলার টলার হাওয়া করে দিবে। তো এটা একটু মনে রাখবেন। আর সবসময় লং টাইমে কাজ করার চেষ্টা করবেন, রিস্ক কম নেবেন, পিপসের সংখ্যাটা একটু বাড়িয়ে রাখবেন, এসএল রিস্ক কম নিয়ে সেটা ভলিউম কম রাখবেন, আর এসএলটা একটু বাড়িয়ে দিবেন, একটু লং টাইমে ট্রেড করবেন। আর এই মোটামুটি আর কি, লং টাইমে ট্রেড করলে আসলে এখানে টিকা সম্ভব, কিন্তু শর্ট টাইমে বা সবাই সফল হতে পারে না। স্কাল্পিং করতে গিয়ে ওটা ধরার খেয়ে ফরেক্স মার্কেট সম্পর্কে একটা নেগেটিভ ধারণা নিয়ে যায়। তো এইটা হলো কথা, আপনি একটু লং টাইমে কাজ করবেন, সেন্টিমেন্ট বুঝবেন। হ্যাঁ, সেন্টিমেন্টাল নামক একটা অ্যানালাইসিস আছে, মানে বেশিরভাগ ট্রেডার কী করে, সেল করে নাকি বাই করে, আপনি নিজে তো এখানে একটা ডিসিশন নেবেন, পাশাপাশি তাদের অভিমতও দেখবেন। তো সেগুলো দেখার জন্য আপনি ফরেক্স ফ্যাক্টরি বা investing.com আছে, ওইটা সম্পর্কে আগেই আপনাকে জানানো হয়েছে ফান্ডামেন্টালের সময়। তো আপনি ওই সাইটগুলোতে গিয়ে এখানে ফুরাম বলে, যেমন ফরেক্স ফ্যাক্টরিতে গেলে ফুরাম বলে একটা অপশন আছে, এরপর ট্রেডার বলে একটা অপশন আছে। আপনি একটু forexfactory.com এ যাওয়ার পর এগুলো দেখতে পারবেন। এগুলাতে ক্লিক করে করে হয়তো ইংরেজিতে দেওয়ার পর আপনি আইডিয়া নেওয়ার চেষ্টা করবেন, প্রয়োজনে ডিকশনারিতে একটু কনভার্ট করবেন, এগুলো বুঝতে পারবেন। অন্তত বাই সেল এটা তো বুঝেন, মার্কেটের কত পজিশন প্রাইসে, এটা তো একটা সংখ্যা, এটা তো আর ইজিলি বুঝবেন। তো আপনি এই জিনিসটা মিলাবেন। হ্যাঁ, আপনি মনে করেন একটা ডিসিশন নিয়েছেন যে এখন বাই নেবেন, তারপর সেখানে গিয়ে যারা এক্সপার্ট ট্রেডার আছে তাদের পজিশন কি সেটাও একটা দেখবেন। যদি দেখেন যে বেশিরভাগ ট্রেডার
সেল নিয়ে বসে আছে, কিন্তু আপনি দেখতেছেন ওইখানে বাই নেবেন, আপনি একটু অপেক্ষা করবেন। হ্যাঁ, দেখবেন যখন বেশিরভাগ ট্রেডার কারণ প্রাইস তো এখানে সর্বদাই ওঠানামা করে, তো বেশিরভাগ ট্রেডার যখন ওইটাকে সেলের অভিমত দিবে তখন আপনি এখানে সেল দিবেন, মোটামুটি একটা ওভার কনফিডেন্স। আর আরও কিছু যে গ্রুপ টুপ আছে, অনেক সময় অনেক সিগনাল গ্রুপ আছে, অ্যানালাইসিস, সেখান থেকে আপনি একটা আইডিয়া নিয়ে নিজের সাথে সেটা কম্পেয়ার করবেন। সেগুলোর উপর আপনি 100% ডিপেন্ডেন্ট হবেন না, এতে আপনার শিখাও হবে না, উল্টা লস হবে। আপনি এখান থেকে শেখার চেষ্টা করবেন, নিজের অ্যানালাইসিসের সাথে স্ট্র্যাটেজির সাথে সেটা কম্পেয়ার করে এরপর আপনি কাজ করবেন, তাহলে আপনার শিখাও হবে, অভিজ্ঞতাও হবে এবং ভালো রেজাল্ট হবে। আর আপনার যত স্ট্র্যাটেজি, যত পরীক্ষামূলক যত স্ট্র্যাটেজি আছে, টেকনিক আছে, এগুলো সবসময় ডেমোতে অ্যাপ্লাই করবেন। হ্যাঁ, এইগুলো আপনি রিয়েলে অ্যাপ্লাই করতে যাবেন না। রিয়েলে যেগুলো মোটামুটি ট্রাস্টেড হয়ে গেছে, আপনার বিলিভ হয় যে এটা কাজ করবে, অন্তত কনফিডেন্স থাকে, 100% বলে তো কিছু নেই, তো কনফিডেন্স থেকে কাজ করবে, তখন সেটা আপনি রিয়েলে অ্যাপ্লাই করবেন। অথবা রিয়েলে সেটা অ্যাপ্লাই করবেন না, ডলার থাকা সত্ত্বেও কিছুদিন রিয়েল ট্রেডিং থেকে বিরত থাকবেন, আগে ডেমোতে অন্তত 1 সপ্তাহ 2 সপ্তাহ সেটা অ্যাপ্লাই করে সেটার একটা পরীক্ষামূলক গবেষণা চালিয়ে তারপর আপনি সেটা আপনার রিয়েল অ্যাকাউন্টে অ্যাপ্লাই করবেন। তো আশা করি আপনার জার্নিটা মোটামুটি সফল হবে। হ্যাঁ, কারণ মানি ম্যানেজমেন্ট বা ওভার ট্রেডিং করে তেমন একটা লস টস হবে না, লস রিকভার করতে পারবেন, রিকভার করার হিউজ সুযোগ আছে, অনেক সম্ভাবনা আছে। আপনি এখানে যত থাকবেন তত এক্সপিরিয়েন্স আসবে, এখান থেকে একটা ভালো অভিজ্ঞতা নিয়ে একসময় আপনি যদি টিকে থাকতে পারেন, হ্যাঁ, আপনার অন্তত প্রথম 2 বছর সময় ফরেক্সের প্রথম 2 বছর সময় হচ্ছে এখানে আপনার টিকে থাকার, হ্যাঁ, ওইখানে সারভাইভ করার। ওই তখন খুব একটা প্রফিট নয়, 2-4-5% যা হলো আপনার মূল ঠিক থাকলো, আপনাকে টিকে থাকতে হবে অন্তত 1-1.5 বছর তো লাগে। এটা যতই আপনি ভালো কাজ করেন, মেন্টরশিপের আন্ডারে থাকেন, ওইটা শিক্ষার পেছনে একটা লম্বা সময় লাগে। তো সেটা আপনি চেষ্টা করবেন, আর অলরেডি যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে তাহলে তো ভালোই, আশা করি এই ইনফরমেশনগুলো আপনার কাজে লাগবে। তো এটাই, আপনি লং টাইমে ট্রেড করবেন, বুঝে শুনে করবেন, মানি ম্যানেজমেন্ট অবশ্যই ব্রেক করবেন না। 2-4 দিন লস গেলেও আপনি সেটা অবশ্যই এখান থেকে ইনশাল্লাহ সেটা রিকভার করতে পারবেন। তবে সেই ধৈর্য থাকতে হবে, সেই লুপটা একটু, মানে লুপ যদি থাকে আর কি, এখানে আসলে টাকার প্রতি তো সবারই লুপ থাকে। বললাম না, এটা একটা মানি তৈরি করার মেশিন। তো এখানে যখন আপনার 1-2 দিন একটু ভালো দেখবেন, তখন আপনার অতিরিক্ত গ্রেডিনেস চলে আসতে পারে। তো এটা অ্যাভয়েড করতে হবে, এটা আমি আগ থেকেই আপনাকে সতর্ক করে দিলাম। আর রিয়েল ট্রেডিংয়ে একটু আপনার যত পরীক্ষামূলক যত বিষয়গুলো আছে, যেগুলা নিয়ে আপনি দেখতে চান যে এটা এরকম করলে কি হয়, ওই রকম করলে কি হয়, এরকম গেলে কি, এরকম গেলে কি, এগুলো আপনি অবশ্যই ডেমোতে করবেন, রিয়েলে সেগুলো অ্যাপ্লাই করতে যাবেন না, উল্টা লস টস খাবেন, পরবর্তীতে ট্রেডিং করার মুডটাই নষ্ট হয়ে যাবে। তো অ্যাডভান্স লস থেকে বাঁচার জন্য মানি ম্যানেজমেন্ট ঠিক রাখবেন, আগে ডেমোতে পরীক্ষা করবেন, এরপর রিয়েলে কাজ শুরু করবেন, এবং মোটামুটি বাকি যে বিষয়গুলো আছে এখানে যে একাই আপনি সব করে ফেলবেন এরকম না, কিছু যে forex-investing.com সেগুলাতে একটু ভিজিট করে বিভিন্ন লেখালেখি পড়বেন, লাইভ মার্কেট থেকে বিভিন্ন আপডেট থাকে সেগুলো পড়বেন, এরপর কিছু গ্রুপ টুপ যেগুলো আছে ফরেক্সের, বা আমি হয়তো আপনাকে কিছু গ্রুপ টুপ দিব, এগুলাতে জয়েন করবেন। এখানে এক্সপার্ট ট্রেডার তারা কী অভিমত দেয় মার্কেট সম্পর্কে, মার্কেট স্ট্রাকচার সম্পর্কে, সেগুলো আপনি একটু ঘাটাঘাটি করবেন, স্টাডি করবেন, রিড করবেন। এরপর আশা করা যায় যে আপনি নিজে যখন বুঝে শুনে কাজ করবেন, আপনার তেমন একটা লস হবে না, লাভই হবে, কম হোক বেশি হোক লাভ হবে। আর দয়া করে ফরেক্সটাকে কখনো জুয়া হিসাবে নেবেন না, হ্যাঁ, যেখানে একদিনের মধ্যে অ্যাকাউন্ট ডাবল করতে হবে, সপ্তাহ শেষে 50% আর্ন করতে হবে। মানে এখান থেকে যদি আপনার ফ্যামিলি চালানোর বা নিজের পকেট চালানোর চাহিদা চলে আসে, তখনই কিন্তু আপনার ভুলটা হবে। তখন আপনি সেই একটা মেন্টালিটি নিয়ে এখানে করতেই হবে, আর করতেই হবে, করতে গিয়ে আপনি এখানে অনেকটা আক্রমণাত্মক হয়ে যাবেন। একটা লসে গেলে সেটা প্রতিশোধ নিতে যাবে, তখন লস টস হয়ে যাবে। তো এটা করা যাবে না, ফরেক্স তার গতিতে আপনাকে যা দেয় সেটাই নিতে হবে আর কি। তো এতটুকুই। হ্যাঁ, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আরও অনেক কথা আছে, আসলে একটা এক্সপিরিয়েন্সেরও বিষয় আছে, তো শেষ হয় না। তো যাই হোক, এগুলো একটু মেনটেন করবেন, আর ইনশাল্লাহ আপনার মানে সঠিক মতো এই আজকের টপিকস যেটা আছে মানি ম্যানেজমেন্ট এবং সাইকোলজি, এটা ধরে রাখতে পারলে এক সময় আপনার এখান থেকে একটা ভালো প্রফিট হবে। হয়তো একটা সময় লাগতে পারে, কিন্তু ধৈর্য ধরে প্রতিদিন অন্যান্য কাজের পাশাপাশি এটাতে একটু সময় দিবেন। হ্যাঁ, সবসময় যে দিতে হবে এরকম না, দিনে হ্যাঁ সকাল বিকাল দুপুরে রাতে এরকম কয়েকবার আধা ঘন্টা 1 ঘন্টা 10-15 মিনিট করে সময় দিলেন, মার্কেট চার্ট অ্যানালাইসিস করলেন, সময় মতো কিছু লেখালেখি পড়লেন, বিভিন্ন যে ফরেক্স ফ্যাক্টরি, ইনভেস্টিংস, বেবি পিপস, এরপর আরও অনেকগুলাই আছে, যেমন ব্লুমবার্গ আছে, ফরেক্স লাইভ আছে, ডেইলি এফএক্স আছে, এগুলা থেকে গেলে অনেক ভালো ভালো ট্রেডারের লেখালেখি আপনি ফ্রিতেই পড়তে পারেন, জাস্ট এমবি খরচ করে ওইগুলাতে যাবেন আর কি। তো যাই হোক, এইভাবে আপনি কাজটা করেন, ইনশাল্লাহ মানি ম্যানেজমেন্ট ঠিক রাখবেন আর কি। ওকে।